নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে স্পোর্টস টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হল ঋষভ পান্তের, তবে ভারতের টস ভাগ্য বদলালো না। টস হারলেন অধিনায়ক পান্থ। টেস্টে নিম্নগামী পারফরমেন্স, গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। এরপরই উঠছে প্রশ্ন, গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে বোর্ড? এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব। জাতীয় দলে তার সুযোগ না পাওয়া নিয়ে বিতর্ক নাড়িয়ে দিয়েছে আর সমুদ্র হিমাচলকে। আর এবার জাতীয় দলে ফের বাড়ছে স্বামীকে দেখার সম্ভাবনা। শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি হয় আইএসএল এর, যেখানে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান গোটা বিষয়টায় ক্রীড়া মন্ত্রক নজর রাখছে। সেই সঙ্গে ক্রীড়া মন্ত্রক জানিয়েছে আইএসএল হবেই। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হল ঋষভ পান্তের, তবে ভারতের টস ভাগ্য বদলালো না। টস হারলেন অধিনায়ক পান্থ। অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে এটাই প্রথম টেস্ট ম্যাচ। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হল ঋষভ পান্থের, তবে ভারতের টস ভাগ্য বদলালো না। চোটের জন্য এই টেস্টে নেই অধিনায়ক শুভমান গিল, তবে তার পথ ধরেই টস হারলেন পান্থ। টসে জিতে গুয়াহাটি টেস্টে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারতীয় দলে দুটি বদল এসেছে। শুভমানের বদলে খেলবেন সাই সুদর্শন। এর সঙ্গে অক্ষর প্যাটেলকে বসিয়ে খেলানো হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে। গুয়াহাটির পিচ দেখে দুই অধিনায়কেরই বক্তব্য, এতে ব্যাটিং করা সহজ হবে। উল্লেখ্য, অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে এটাই প্রথম টেস্ট ম্যাচ। ইডেন টেস্টে হারার ফলে গুয়াহাটি টেস্ট মরণ বাচন ভারতের জন্য। ঘাড়ের চোটের জন্য খেলতে পারছেন না শুভমান, যা ভারতের ব্যাটিং গভীরতার জন্য চিন্তার। তাছাড়া গিল না খেলার অর্থ কেএল রাহুল ছাড়া কোনো ডানহাতি ব্যাটার থাকবেন না। সম্ভবত সেই হিসেব করেই দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মারের মোকাবিলার জন্য সাই সুদর্শন ও নীতিশ কুমার রেড্ডিকে দলে আনা হল। দুজনেই ডানহাতি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দল 3 স্পিনার নিয়ে নামছে। করভিন বসের জায়গায় খেলবেন সেনুরান মুথুসামি। তাহলে কি ইডেনের মতো বর্ষাপাড়াতেও ঘূর্ণির প্রত্যাশা? না, দুই অধিনায়কের কেউই সেটা বলছেন না। বাভুমা তো সাফ জানিয়ে দিলেন, ইডেনের থেকে ভালো পিচ গুয়াহাটিতে, সেভাবে ফাটল নেই। একই বক্তব্য পান্থেরও। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই গর্বিত পান্থ বললেন, আমার মনে হয় এই উইকেটে ব্যাট করা সহজ হবে, তবে প্রথমে বল করাটাও খারাপ হবে না। আমরা আত্মবিশ্বাসী, এই ম্যাচে লড়াই করব। অন্যদিকে আহত শুভমান গিল সম্বন্ধে জানান যে তিনি ধীরে ধীরে ফিট হচ্ছে। এই টেস্টে খেলার ইচ্ছা ছিল তার, তবে সেটা আর হয়ে ওঠেনি। গুয়াহাটি টেস্টে ভারতের প্রথম একাদশ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পান্থ, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। হাই নিউজ নেটওয়ার্ক। টেস্টের নিম্নগামী পারফরমেন্স, 2013 থেকে 2024-এর মধ্যে দেশের মাটিতে মাত্র 4টি টেস্ট হেরেছিল ভারত। গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। এরপরই উঠছে প্রশ্ন, গম্ভীরের ওপর আস্থা হারাচ্ছে বোর্ড? এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব। 2013 থেকে 2024-এর মধ্যে দেশের মাটিতে মাত্র 4টে টেস্ট হেরেছিল ভারত। গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। দেশে তার আবদারি পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠছে। তারপরও লাল বলে প্রত্যাশিত সাফল্য নেই। তার অপসারণের দাবি উঠছে বিভিন্ন মহলে, কিন্তু বোর্ড কি গম্ভীরের উপর আস্থা রাখতে পারছে? সেই বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া। ইডেন টেস্টে বুমেরাং হয়ে ফিরেছে টার্নার পিচ, তারপরও গম্ভীর পিচকে দায়ী করতে রাজি নন। তাছাড়া দলে কে কোথায় খেলবে সেটাও নিশ্চিত নয়। অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষাও দলের ক্ষতি করছে। অনেকের মতে গম্ভীরের গোয়ার তুমির ফল ভোগ করতে হচ্ছে ভারতকে।
সাদা বলের ক্রিকেটে নিঃসন্দেহে গভীর সাফল্য এনে দিয়েছেন, কিন্তু লাল বলের ক্রিকেটে ভারতের পারফরমেন্স ক্রমশই নিম্নগামী। তারপরও গম্ভীরের ওপর ভরসা হারাচ্ছেন না বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া। গুয়াহাটি টেস্টের আগে তিনি জানান, নির্বাচক হোক, প্রধান কোচ বা খেলোয়াড়রা, সবার উপরই আমাদের ভরসা রয়েছে। আমরা কাউকে আলাদা করে দেখি না, সবার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সেই কারণেই তারা ভালো পারফর্ম করছেন। ম্যাচ হারলে তো সোশ্যাল মিডিয়ায় কথা উঠবেই। এই ভালো পারফরমেন্সের উদাহরণ হিসেবে শইকিয়া একাধিক উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, আমরা এই সমালোচনাগুলো নিয়ে মাথা ঘামাই না। আমরা চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছি, এশিয়া কাপে অসাধারণ পারফর্ম করে ট্রফি জিতেছি, ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে সিরিজে সমতা ফিরিয়েছি। তবে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। গুয়াহাটিতে হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেকটাই দূরে সরে যাবে। তখন কি ভরসা জোগাবে বোর্ড? হাই নিউজ নেটওয়ার্ক। জাতীয় দলে তার সুযোগ না পাওয়া নিয়ে বিতর্ক নাড়িয়ে দিয়েছে সমুদ্র হিমাচলকে। তার আপডেট প্রসঙ্গে বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকারের বক্তব্য এবং তা নিয়ে পাল্টা জবাবে আরও বেড়েছে সেই বিতর্কের উত্তাপ। আর এবার জাতীয় দলে ফের বাড়ছে স্বামীকে দেখার সম্ভাবনা। জাতীয় দলে তার সুযোগ না পাওয়া নিয়ে বিতর্ক নাড়িয়ে দিয়েছে সমুদ্র হিমাচলকে। তার আপডেট প্রসঙ্গে বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকারের বক্তব্য এবং তা নিয়ে পাল্টা জবাবে আরও বেড়েছে সেই বিতর্কের উত্তাপ। তবে একটা বিষয় অবিচল রয়েছেন মোহাম্মদ শামি। প্রত্যাবর্তনের মুখে ঘাম ঝরানোয় ফাঁকি দেননি বিন্দু মাত্র, তা সে ম্যাচে হোক বা নেটে। এবার ফের জাতীয় দলে শামিকে দেখার সম্ভাবনা বাড়ছে। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে ফের নীল জার্সিতে দেখা গেলেও যেতে পারে শামিকে। চলতি বছরের শুরুর দিকে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন বঙ্গ পেসার। তারপর আর কোচ গৌতম গম্ভীরের সংসারে ঠাঁই হয়নি শামির। নিজের চোটের জন্য দীর্ঘদিন বাইরে ছিলেন, তবে পুরো ফিট হয়ে ফেরার পরও ফেরানো হয়নি তাকে। উল্টে নির্বাচক প্রধান আগারকার বলে দিয়েছেন, শামির ফিটনেস নিয়ে কোনো আপডেট নেই তার কাছে। যা শুনে শামিও পাল্টা জানান, আপডেট রাখা নির্বাচকের দায়িত্ব, সেটা বোলারের কাজ নয়। জাতীয় দলে ফেরার লক্ষ্যে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে নেমেছেন তিনি। মোট 4 ম্যাচ খেলে বল করেছেন 145.2 ওভার, নিয়েছেন 20 উইকেট। এর মধ্যে অসমের বিরুদ্ধে শেষ ম্যাচেই 2 ইনিংস মিলিয়ে করেছেন 52.2 ওভার। 7 থেকে 8 ওভারের লম্বা স্পেল নিয়মিতভাবে করেছেন শামি। বলের লাইন লেন্থ আগের মতো অভ্রান্ত, গতিও কমেনি। যা দেখে ইডেনে ধারাভাষ্য দিতে আসা প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মাও বলে গিয়েছেন, ফিট না হলে শামি এমন বোলিং করছে কিভাবে। গুজরাতের বিরুদ্ধে সেই ম্যাচে ইডেনে ছিলেন বোর্ডের নির্বাচক রুদ্রপ্রতাপ সিং। মনে করা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ডাকা হতে পারে শামিকে। তবে তা না হলেও আগামী 30 নভেম্বর থেকে শুরু হতে চলা 3 ওয়ানডে ম্যাচের সিরিজের ভারতীয় দলে শামিকে ডাকার একটা হালকা সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজস্থান রয়্যালস থেকে ট্রেড করে চেন্নাই সুপার কিংসে এসেছেন সঞ্জু স্যামসন। তবে ইয়েলো আর্মির নেতৃত্ব পাবেন না, তা বলে সুপ্ত ইচ্ছা প্রকাশ করতে দ্বিধা করছে না সঞ্জু। কেন রাজস্থানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে সিএসকেতে গেলেন, কারণও জানালেন সঞ্জু। রাজস্থান রয়্যালস থেকে ট্রেড করে চেন্নাই সুপার কিংসে এসেছেন সঞ্জু স্যামসন। তবে ইয়েলো আর্মির নেতৃত্ব পাবেন না, তা বলে সুপ্ত ইচ্ছা প্রকাশ করতেও দ্বিধা করছেন না সঞ্জু। কেন রাজস্থানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে সিএসকেতে গেলেন, কারণ মহেন্দ্র সিং ধোনির অধিনায়ক হতে চান সঞ্জু। চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, তাকেই যে নেতৃত্বে রাখা হবে তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সিএসকে। কিন্তু ভালো ফর্ম না করলে মাঝপথে ঋতুরাজকে সরিয়ে সঞ্জুকে যে অধিনায়ক করা হবে না, সেটার নিশ্চয়তা কে দেবে? মনে করা হচ্ছে সঞ্জুকে নিয়ে সেই পরিকল্পনাও আছে। এমনকি ভারতীয় উইকেট কিপার নিজেও ইচ্ছা প্রকাশ করে ফেললেন। পাশাপাশি তার মতে চেন্নাই বড় দল, তাহলে কি রাজস্থানকে ঘুরিয়ে কটাক্ষ করলেন তিনি। সঞ্জু বলছেন, আমি অধিনায়ক হিসেবে ধোনির সঙ্গে খেলতে চাই, আমি নেতা হিসেবে তার পাশে থাকতে চাই।
তিনি যেভাবে চান আমি তাকে সমর্থন করতে চাই। ধোনির সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। ধোনির সঙ্গে খেলা বহুদিনের ইচ্ছা। ভাগ্য আমাকে চেন্নাইয়ে টেনে এনেছে যাতে একসঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নিতে পারি। আগামী কয়েক মাস ওর সঙ্গে খেলবো এবং একসঙ্গে খাওয়া দাওয়া করব, ভাবলেই আনন্দ হচ্ছে। সেই সঙ্গে চেন্নাইয়ের সঙ্গে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলির পার্থক্য জানাচ্ছেন সঞ্জু। 10 বছর রাজস্থানে খেলার পর এখন তিনি বলছেন, আমাকে অনেক ক্রিকেটার বলেছে সিএসকে ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভালো, অনেক ভালো কথা শুনেছি। আইপিএলে খেলা শুরুর থেকে মনে হয়েছে সিএসকে অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি। যতবার ওদের বিরুদ্ধে খেলেছি ততবার মনে হয়েছে এটাকেই বলে বড় দল, এই জন্যই তারা চ্যাম্পিয়ন। সিএসকে বললে সবার আগে সেটাই মনে হয়। তবে ঋতুরাজের অধীনে খেললেও প্রয়োজনে তাকে সাহায্য করবেন বলে জানিয়েছেন সঞ্জু। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল এর ভবিষ্যৎ কি, সেই প্রশ্নে এবার জড়ালো কেন্দ্র সরকারও। শুক্রবার সুপ্রিম কোর্টে ফের শুনানি হয় আইএসএল নিয়ে, যেখানে কেন্দ্র সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান গোটা বিষয়টা ক্রীড়া মন্ত্রক নজর রাখছে। সেই সঙ্গে ক্রীড়া মন্ত্রক জানিয়েছে আইএসএল হবেই। আইএসএল এর ভবিষ্যৎ কি, সেই প্রশ্নে এবার জড়ালো কেন্দ্রীয় সরকারও। শুক্রবার সুপ্রিম কোর্টে ফের শুনানি হয় আইএসএল নিয়ে, যেখানে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান গোটা বিষয়টায় ক্রীড়া মন্ত্রক নজর রাখছে। সেই সঙ্গে ক্রীড়া মন্ত্রক জানিয়েছে আইএসএল হবেই, কিন্তু পুরো ব্যবস্থাপনায় তাদের সপ্তাহ দুয়েক সময় প্রয়োজন। আইএসএল আয়োজনের জন্য এফএসডিএল সহ কোনো সংস্থাই আইএসএল এর জন্য বিড করেনি। পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট রিপোর্ট জমা দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও। ইতিমধ্যে দেশের ফুটবল প্লেয়াররা একযোগে আইএসএল আয়োজনের আওয়াজ তুলেছেন। আই লিগের ক্লাবগুলি কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশনকে কার্যত বয়কট করে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আইএসএল এর একাধিক ক্লাবের সঙ্গে আলোচনাতেও ফেডারেশন কোনো রফাসূত্র পায়নি। এই পরিস্থিতিতে শুক্রবার শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি জয়মাল্লা বাগচির বেঞ্চকে জানানো হয় যে তারা চায় যেভাবেই হোক আইএসএল হওয়া উচিত, যাতে ফুটবলারদের বা ক্লাবগুলো কোনো সমস্যায় না পড়ে। তার জন্য আইএসএল আয়োজনের প্রয়োজনে কেন্দ্র সরকার পদক্ষেপ করতে চায়। তবে পুরো বিষয়টি ফিফা নিয়ম নীতির মধ্যে থেকে করতে চায় তারা, না হলে ফের ব্যানের আতঙ্ক তারা করতে পারে। এই মুহূর্তে ভারতীয় ফুটবল নেই রাজ্যের বাসিন্দা। এহেন পরিস্থিতিতে ব্যাপক সংশয় তৈরি হয়েছে ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েও। ইতিমধ্যে মোহনবাগান অনুশীলন বন্ধ রেখেছে, ক্লাবের জাতীয় কার্যকলাপ বন্ধ করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসিও। সুপার কাপে টিকে থাকা 4 দল এখন অনুশীলন করলেও টুর্নামেন্ট শেষে কি হবে তা জানা নেই। অর্থাৎ মরশুমের মাঝপথে ফুটবলাররা কার্যত ঘরে বসে থাকতে বাধ্য হবেন। এবার দেখার জল কোন দিকে গড়ায়। হাই নিউজ নেটওয়ার্ক। জাতীয় উদ্বেগের বিষয় আইএসএল এর অচলাবস্থা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলে। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে আস্থা রাখছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলের অচলাবস্থা নিয়ে এবার সোজা প্রধানমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ চেয়ে মোদিকে চিঠি দেওয়া হয়েছে। লাল হলুদ শিবিরের বক্তব্য, ভারতীয় ফুটবলের বর্তমান যা পরিস্থিতি সেটা জাতীয় উদ্বেগের বিষয়। অবিলম্বে এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। আইএসএলে স্পন্সর জোগাড় বিষয়ে যেন সরকার হস্তক্ষেপ করে সেই আর্জি জানিয়েছে শতাব্দী প্রাচীন ক্লাব। মোদিকে লেখা চিঠিতে ইস্টবেঙ্গলের তরফে ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া বলেছেন, দেশের ফুটবলের ভবিষ্যৎ গভীর সংকটে। এখনই আইএসএল শুরু হয়নি, কবে হবে, আদৌ হবে কি না তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। এর যত দ্রুত সম্ভব সমাধান প্রয়োজন। আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে ফুটবলার ক্লাব কর্তারা এমনকি সমর্থকেরাও হতাশায়। ফুটবল প্রশাসনের নীতিপুঙ্গত্ব অহেতুক ঢিলেমি এদেশে খেলাটার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় আরও 6 ধাপ নেমেছে, 142 নম্বরে রয়েছে ভারত। চিঠিতে ইস্টবেঙ্গলের বক্তব্য, 1951-1962 সালের এশিয়ান গেমসের সোনাজয়ী দলের এই অধঃপতন মেনে নেওয়া যাচ্ছে না। এর দ্রুত সমাধান না করা গেলে ভারতীয় ফুটবল আরও কত
তলানিতে চলে যাবে সেটা কল্পনাতীত। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বপূর্ণ আস্থা রয়েছে ক্লাবের। যেভাবে ভারতের খেলাধুলোর উন্নতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেভাবেই দেশের ফুটবলের উন্নতিতেও যেন তিনি এগিয়ে আসেন। মোদির কাছে ইস্টবেঙ্গলের আর্জি আইএসএল এর যাতে সুষ্ঠুভাবে হয় তা যেন তিনি নজর দেন। দরকারে আইএসএল এর স্পন্সর জোগাড়েও তিনি যেন নজর দেন। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতীয় ফুটবল খাদের কিনারে। আইএসএল এর জন্য কোনো স্পন্সর জোটেনি, পুরোটাই ঝুলে সুপ্রিম কোর্টে। কার্যত টালমাটালে চলছে ফেডারেশন। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের প্রধানমন্ত্রীকে চিঠি বেশ তাৎপর্যপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। কাটিয়েছেন ট্রফি খরা। সন্তোষ ট্রফিতে কোচের দায়িত্বে ফের বাংলার ভরসা সঞ্জয় সেনী। বৃহস্পতিবার আইএফএ কোচেস কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 6 বছরের ট্রফি খরা কাটিয়ে সন্তোষ ট্রফিতে বাংলাকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন। আসন্ন সন্তোষ ট্রফিতে সেই সঞ্জয় সেনকেই তাই কোচের দায়িত্বে বহাল রাখল দল। প্রত্যাশা মতোই তার তত্ত্বাবধানেই আবারও ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে বাংলা। বৃহস্পতিবার আইএফএ কোচেস কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। চেতলার চাণক্যকেই যে বাংলা দলের কোচ হিসেবে রেখে দেওয়া হবে তা কার্যত আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। গতবার রবি হাসদাদের চ্যাম্পিয়ন করা কোচ এবারও সন্তোষ ট্রফিতে বাংলার কোচ হওয়ার জন্য প্রস্তাব পেয়েছিলেন। গত 3রা নভেম্বর কোচেস কমিটির তরফ থেকে গতবারের সন্তোষজয়ী কোচকে প্রস্তাব দেওয়া হয়। সেই সময় বাইরে থাকার জন্য সিদ্ধান্ত নিতে কয়েকদিন সময় চেয়েছিলেন সঞ্জয় সেন। একান্তই তিনি রাজি না হলে বিকল্প নামের কথা ভাবতেন কোচেস কমিটির কর্তারা। পরবর্তীতে অবশ্য সেই প্রস্তাবে রাজি হন সঞ্জয় সেন। শুক্রবার কোচেস কমিটির বৈঠকে সেই প্রস্তাবেই পড়ল শিলমোহর। 6 বছর অপেক্ষার পর গত মরশুমে সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হয় বাংলা। ফাইনালে কেরলকে 1-0 গোলে হারান সঞ্জয় সেনের ছেলেরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে বঙ্গবাসীর মন জয় করেছিলেন রবি হাসদা। টুর্নামেন্টে 12 গোল করে ইতিহাস গড়েন তিনি। এই নিয়ে 33 বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলা। সন্তোষে বাংলা দল চ্যাম্পিয়ন হওয়ায় বাংলা ফুটবলারদের সরকারি চাকরির ব্যবস্থাও করা হয়। গতবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার আর প্রাথমিক পর্বে খেলতে হবে না বাংলাকে। বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থার কর্তাদের বিশ্বাস, বাংলাকে ফের সাফল্য এনে দিতে সঞ্জয় সেনই সেরা বাজি। এদিকে গতবারের কোচিংয়ের অভিজ্ঞতাকেই আসন্ন টুর্নামেন্টে কাজে লাগাতে চান সঞ্জয় সেন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় ফুটবল সেন্সেক্সের গ্রাফ ক্রমশই নিম্নমুখী হচ্ছে। 22 বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। এমন হতশ্রী পরাজয়ের পর সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় 6 ধাপ নেমে গেল খালিদ জামিলের দল। অন্যদিকে 9 বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। নিজেরা ভালো খেলতে পারেননি বলেই এই হার বলে মনে করছেন ভারতীয় কোচ। ভারতীয় ফুটবল সেন্সেক্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। নামতে নামতে ফিফা ক্রমতালিকায় 142-এ চলে গেল ভারত। 22 বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। এমন হতশ্রী পরাজয়ের পর সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় 6 ধাপ নেমে গেল খালিদ জামিলের দল। অন্যদিকে 9 বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খারাপ পারফরমেন্সের ফলে এই পতন। যোগ্যতা অর্জন পর্বের 5টি ম্যাচের একটিও জিততে পারেনি ভারত। অন্যদিকে ভারতকে হারিয়ে 9 বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। 3 ধাপ এগিয়ে 180 নম্বরে উঠে এসেছে ওপার বাংলার টাইগাররা। 2 দল আগেই ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে। তবুও এই লড়াইয়ের আগে যুদ্ধের আঁচ ছিল। সেটার জন্য অনেকাংশে দায়ী 2 দেশের কূটনৈতিক পরিস্থিতিও। কিন্তু খেলার মাঠে সেই যুদ্ধের আঁচ দেখাতে পারেনি সুনীল ছেত্রীহীন তরুণ ভারতীয় শিবির। ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই করে। শুরুর দিকে সুযোগও আসছিল, কিন্তু 12 মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি করে বাংলাদেশকে ঐতিহাসিক এগিয়ে দেন মোরসালিন। শেষ পর্যন্ত সেটাই ছিল বাংলাদেশের জয়সূচক গোল। 14 অক্টোবর সিঙ্গাপুরের কাছে 1-2 গোলে হেরে ভারত এশিয়ান কাপের বাছাই পর্বের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। গত মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও জয়ের মুখ দেখেনি সন্দেশ জিংঘানরা।
ফিফার ক্রমতালিকার ইতিহাসে ভারত সর্বনিম্ন স্থানে ছিল 2015 সালে 173 নম্বরে। র্যাঙ্কিংয়ের দিক থেকে সেই তো কবে থেকেই পিছড়া বর্গদের দলে ভারতীয় ফুটবল। তাই পতনের এই গ্রাফ ঊর্ধ্বমুখী হবে কিভাবে, এর উত্তর এখনো অধরা। বাংলাদেশের কাছে হেরে যখন সমালোচনায় ভেসে যাচ্ছে ভারতীয় দল, তখন এই হার নিয়ে ভাগ্যের দোষারোপ দিচ্ছেন না ভারতের কোচ খালিদ জামিল, বরং নিজেরা ভালো খেলতে পারেননি বলেই মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে মোরসালিনদের কাছে হারতে হয়েছে বলে মনে করছেন ভারতীয় কোচ। ভারতীয় দলের মূল সমস্যা গোল না করতে পারা, তার উপর রায়ান উইলিয়ামসকে দলের সঙ্গে বাংলাদেশে নিয়ে গিয়েও টেকনিক্যাল কারণে মাঠে নামাতে পারেনি ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে হেরে হতাশ খালিদ বলছেন, এটা খুবই খারাপ ফল আমাদের জন্য, তবে দুর্ভাগ্য নয়। এটাই ফুটবল, কঠোর পরিশ্রম করলে আপনিও 3 পয়েন্ট পাবেন। আমাদের আরও পরিশ্রম করতে হতো এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে আসার জন্য। তবে হামজা চৌধুরী নয়, প্রতিপক্ষ দলের কাছে হেরেছে বলে মনে করছেন তিনি। খালিদ আরও যোগ করেন, শুধু হামজা নয়, ওদের সব ফুটবলাররাই ভালো খেলেছে। এই ম্যাচে সব ফুটবলারকে পাননি খালিদ। তবু ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই করে। শুরুর দিকে সুযোগ আসছিল, কিন্তু 12 মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি করে বাংলাদেশকে এগিয়ে দেন মোরসালিন। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন আপডেট জানতে চোখ রাখুন হাই নিউজে।